আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্ল্যাগের এই ভিডিওতে লো চেলসো আর্জেন্টিনার জাতীয় দলে আসলে কোন কোন রোল প্লে করতে পারেন এবং কোন জায়গায় আসলে তাকে স্টার্টিং লাইনআপের মধ্যে ইনক্লুড করে গেম টাইম বাড়ানো যায় সেটা নিয়ে আলোচনা করব। একেবারে স্ট্রেট মূল টপিকে চলে আসছে। প্রথমত, আর্জেন্টিনা সাধারণত একটা 4-4-2 ফরমেশনে খেলে। আমরা যতই এখানে বসে মাথা নষ্ট করি না কেন, স্কালোনি 4-4-2 ফরমেশনের ভ্যারিয়েন্টেই সফল। মাত্র কিছুদিন আগে টিওয়াইসিকে ভালোভাবে ব্যাখ্যা করেছেন, যেটা নিয়েও আলাদা ভিডিও কভার করেছিলাম। 4-4-2 এটা মেনে নিতে হবে। 4-3-3 উইং বেস সিস্টেম নিয়ে অতিরিক্ত মাথা ব্যথা করার এখানে কোনো কারণ নেই। এর আগেও এমন টাইপের একটা ছবি দেখিয়েছি, এখন আরও একবার দেখাচ্ছি। আমার কাছে অনফিল্ড আর্জেন্টিনার 4-4-2 এমন মনে হয় যেখানে লিওনেল মেসি একটু নিচে নেমে ডান সাইডে রাইট হাফ স্পেসে খেলেন এবং তার সামনে লেফট সাইডে একজন সেন্টার ফরওয়ার্ড আলভারেস কিংবা লাউতারো মার্টিনেজ থাকেন। এখন এ দুটো ছবিকে পাশাপাশি রেখে আপনি যদি চিন্তা করেন এবং বিশেষ করে ডান সাইডের ওই ছবিটাতে একটু বেশি করে প্রায়োরিটি দেবেন, কারণ সেখানে লিওনেল মেসির পজিশনটা ভালোভাবে ব্যাখ্যা করা আছে। এবং আপনি যদি এখানে দেখেন, সেন্টার মিডফিল্ডারদের মধ্যে দুজন সেন্টার স্পেসে খেলবেন, বাকি দুজন একটু ওয়াইড মিডফিল্ডার হিসেবে অপারেট করবেন। সাধারণত স্কালোনি এমন টাইপের একটা সিস্টেমে খেলাবেন। এখন আপনি যদি দুজন সেন্টার বা সেন্টার মিডফিল্ডারের কথা চিন্তা করেন, স্বাভাবিকভাবে সেখানে ম্যাক অ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেস এদের নামটা বেশি করে আসে। লেফট সাইডে এনজো, রাইট সাইডে ম্যাক অ্যালিস্টারকে আপনি এই দুজন সেন্টার মিডফিল্ডার হিসেবে চিন্তা ভাবনা করতে পারেন। আর এখানে সাইড মিডফিল্ডার বা ওয়াইড মিডফিল্ডার হিসেবে রাইট ওই সাইডটাতে রড্রিগো ডিপল অটোমেটিক চয়েসের মতো আছেন। কেন আছেন নতুন করে ব্যাখ্যা করার কোনো কিছু নেই। দারুণ পরিশ্রম করে খেলেন। এবং অন্য সাইডটাতে স্বাভাবিকভাবে ওয়াইড মিডফিল্ডার এবং কিছু কিছু সময় উইঙ্গার রোলে নিকো গঞ্জালেসকে দেখা যায়। এবং আমার কাছে মনে হয় লেফট সাইডের এই সাইড বা ওয়াইড মিডফিল্ডারের ওই পজিশনটাতে জোভানি লো চেলসো আসতে পারেন এবং তিনি আসলে শুরুতেই এখানে আসলেই নিকো গঞ্জালেসকে স্যাক্রিফাইস করে দিতে হবে। এখন নিকো গঞ্জালেস, যিনি কিনা সর্বশেষ ম্যাচও দুর্দান্ত একটা গোল করেছেন অনেকটা একক নৈপুণ্যে, তাকে কি স্যাক্রিফাইস করা উচিত কিংবা তাকে কি আসলে স্কালোনি স্যাক্রিফাইস করবেন? তাকে স্যাক্রিফাইস করতে গেলে আবার লেফট সাইডে ফুলব্যাকের সঙ্গে যে একটা ডিফেন্সিভ ব্যালেন্স ঠিক রাখার ব্যাপার থাকে, বিশেষ করে ওভারল্যাপিং ফুলব্যাক যখন থাকেন, তখন নিকো গঞ্জালেস ভালো একটা অপশন। সেটা নিয়েও কিন্তু একটা সমীকরণ চলে আসে। অর্থাৎ অলরেডি আমি এখানে লো চেলসোকে স্টার্টিং লাইনআপে রাখার মাঝেই লিওনেল স্কালোনিকে ওই যে নিকো গঞ্জালেসকে স্যাক্রিফাইস করতে হবে এমন একটা ইকুয়েশনের সামনে পড়ে গিয়েছে। আপনি যদি সেন্ট্রাল মিডফিল্ডে দুজন সেন্টার মিডফিল্ডারের মধ্যে যে কোনো একজন, যেমন এনজো ফার্নান্দেজের পরিবর্তে ওই জায়গাটাতে লো চেলসোকে খেলান, তাহলে সেই জিনিসটা মানা যায়। তবে তখন প্রশ্ন আসে, লো চেলসো তো আসলে ক্লাব ফুটবলে সাম্প্রতিক সময়ে যে ভালো খেলছেন এই কথাটা বলছি, সেটা মূলত সেন্টারে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে অনেকটুকু হাই অন দ্য পিচ থাকার একটা লাইসেন্স তার আছে। এটা তো এক্ষেত্রে হবে না। যদি সেন্টার মিডফিল্ডে তিনি খেলেন, বরাবরের মতো তার অনেক ডিফেন্সিভ ডিউটি থাকবে এবং আমরা রিয়েল বেতিসের সেই লো চেলসোকে আসলে দেখতে পারবো না। তাই ঘুরে ফিরে সেখানে নিকোকে স্যাক্রিফাইস করে লো চেলসোকে খেলানোর মতো একটা ইকুয়েশন চলে আসবে। সর্বশেষ পিকটার দিকে যদি যাই, তাহলে সেক্ষেত্রে 4-4-2 স্ট্রেচ আউট হলে কি টাইপের সিচুয়েশন তৈরি হয় সেটার একটা উদাহরণ দেখানো হচ্ছে। এখানে 10 এবং 9 নাম্বার এই পজিশনটাকে আপনি ইন্টারচেঞ্জ করে নিতে পারেন। লিওনেল মেসি একটু রাইট সাইডে থাকবেন এবং 9 নাম্বার পজিশনে খেলা প্লেয়ার থেকে একটু নিচে থাকবেন। তবে আপনি যদি লেফট সাইডে 11 নম্বর পজিশনের দিকে দেখেন, তাহলে সেটা লো চেলসোর পজিশন এবং এখানে 7 নাম্বার এটা রড্রিগো ডিপলের কথা চিন্তা করতে পারেন। সেক্ষেত্রে ওয়াইড একজন মিডফিল্ডার হিসেবে লো চেলসো ডি বক্সটাকে টার্গেট করতে পারেন, বিশেষ করে ডি বক্সের লেফট সাইড, লেফট হাফ স্পেসগুলো টার্গেট করতে পারেন। এবং 10 এবং 9 একে অপরের সঙ্গে যদি জায়গা অদল বদল করেন, যেটা আসলে করা রাখবে এই ছবিটা সেটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে লো চেলসো হাই অন দ্য পিচ হয়তো বা থাকতে পারবেন। দেখুন, এখানে কিন্তু একটার পর একটা সমীকরণ চলে আসছে। আপনি যদি লো চেলসোকে হাই অন দ্য পিচ রাখতে চান, ওই সাইডে আপনি নিকো গঞ্জালেস ইনফর্ম আর্জেন্টিনা একজন প্লেয়ারকে খেলাতে পারবেন না। তার চেয়ে বড় কথা, আলেহান্ড্রো গার্নাচোর নামটা কি মনে এসেছে? সেক্ষেত্রে আপনি কিন্তু লেফট সাইডে একজন উইঙ্গার খেলাতে পারবেন না। এখন বলতেই পারেন আপনি তাকে 7 নাম্বার এই জায়গাটায় নিয়ে আসবেন, অর্থাৎ ডিপলের সাবস্টিটিউট হিসেবে নিয়ে আসবেন বা ডিপলকে বসিয়ে নিয়ে আসবেন। ওয়ান্স অ্যাগেন ওই সাইডটাতে লিওনেল মেসি যখন অপারেট করেন, তখন ডিফেন্সিভ একটা ব্যাকআপ থাকা লাগে, যে জায়গায় আসলে ডিপল অসাধারণ। তাই নানা রকমের সমীকরণের মারপ্যাচ আছে। একজন কোচের জন্য ব্যাপারটা কখনোই আসলে সহজ কোনো ইস্যু নয়। বিশেষ করে আপনার একটা দলে যখন অনেক অনেক ভালো পারফর্মার থাকেন, তখন আপনি কাকে রেখে কাকে খেলাবেন সেই সমীকরণটা একটা মধুর বিপত্তি হয়ে দাঁড়ায়। অনেক সময় আমরা এই জিনিসটা বুঝতে চাই না। আমরা অনেক অনেক প্লেয়ারের কথা বলি, কিন্তু দিন শেষে একটা গেমের মধ্যে ওই সময়টাতে মাঠে 11 জনের বেশি যে খেলতে পারে না, সেটা বুঝতে চাই না। তাই এখানে নানা রকমের সমীকরণের মার পেছে। স্কালোনি কিভাবে লো চেলসোকে ব্যবহার করবেন সেটার দিকে তাকিয়ে থাকবো। তবে ব্যাপারটা যে কঠিন সেটা এই ভিডিওর মাধ্যমে অ্যাকনলেজ করলাম।